আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, ঐক্যমত কমিশনে আলোচনায় ডাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিএনপির। সকল প্রস্তাবে একমত হতে বলে আলোচনায় কেন ডাকা হয়েছে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, ঐক্যমত কমিশনে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে থাকলে আমরা সেই বিবেচনা আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে। সে বিষয়ে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে এ বিষয়ে একমত হয়েছি। তো ঐক্যমত্য পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? গাজায় বড় বিস্ফোরণ, ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। আলহামদুলিল্লাহ, গাজায় একের পর এক মারা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা। হামাসের হামলায় ইহুদিবাদীরা ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর জানাবো, ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল ইহুদিবাদী ইসরায়েল। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেছিল ইহুদিবাদীরা। এরই ধারাবাহিকতায় টেল আবিবে আইডিএফের সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতির সুকৌশলে গোপন রেখেছিল ইহুদিরা। অথচ যুদ্ধের শুরুতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে। অবশেষে তা স্বীকার করে নিল ইসরায়েল। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এদিকে নেতানিয়াহুকে আর বিশ্বাস করতে পারছে না বহু ইসরায়েলিরা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একের পর এক দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে নিজেই চরম বিপাকে পড়েছেন। এ অবস্থায় তাকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। পুরো পৃথিবী থেকে এবার বন্ধুহীন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার নিজ দেশেই তিনি হচ্ছেন লাঞ্ছিত। এবারে জানাবো, ইরানের সেই সাহসী নারীকে পুরস্কারে ভূষিত করল ল্যাটিন আমেরিকার দেশ। ইরানের রাষ্ট্রীয় টিভি IRIB-র ভবনে ইসরায়েলি হামলা চালানোর সময় গত 16 জুন তিনি লাইভে সংবাদ উপস্থাপন করছিলেন। তার নাম সাহার ইমামি। পরে ভাইরাল হয়ে লাইভের শেষ সময়ের দৃশ্য। হামলার পরে দমে না গিয়েও কিছু সময় পর আবার সংবাদ উপস্থাপনায় ফিরে আসেন তিনি। তার এই সাহসিকতার জন্য তাকে ভেনেজুয়েলা সরকারিভাবে পুরস্কৃত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঐক্যমত কমিশনে আলোচনায় ডাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিএনপির। সকল প্রস্তাবে একমত হতে বলে আলোচনায় কেন ডাকা হয়েছে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, ঐক্যমত কমিশনে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে থাকলে আমরা সেই বিবেচনা আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে। সে বিষয়ে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে এ বিষয়ে একমত হয়েছি। তো ঐক্যমত্য পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? এ সময় তিনি বলেছেন, জাতীয় ঐক্যমত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলো দলসমূহ
দেশসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় এ সমস্ত বিষয়ে একমত হতে হবে, এটা তো সঠিক হলো না। সালাউদ্দিন আরও বলেন, আজকে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আলোচনার জন্য দুইটা বিষয় নির্ধারিত ছিল। প্রথম বিষয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, দ্বিতীয় বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তার মধ্যে নিম্নকক্ষ আছে। এই দুইটা বিষয়ের প্রথম ভাগের আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, যে গত কয়েকদিনের আলোচনায়তেও ছিল, এর আগে এনসিসির নামেও ছিল। তিনি আরো বলেছেন, এ বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই পরিষ্কার। আমরা সাংবিধানিক বিভিন্ন সংস্থা, কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থার কয়েকটি এর নিয়োগ সংক্রান্ত বিষয় আমাদের মতামত আগে থেকেই দিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ। গাজায় বড় বিস্ফোরণ, ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে বড় এক ধরনের বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ আজ এই তথ্য নিশ্চিত করেছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইসরায়েল নাটান রোজেনফেল্ড, বয়স ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাত হারবেজেল ৪০১ ডিভিশনের অংশ হিসেবে দায়িত্বে ছিলেন। আইডিএফের তথ্য অনুযায়ী রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিতে গত এক বছরের সবথেকে বেশি সামরিক হতাহতের সময় উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছে। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ পর্বে পর্যন্ত ৮০০-র বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলা থেমে নেই। ইহুদিবাদী ইসরায়েলিরা গাজার বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল জানিয়েছে তারা হামাসের অন্তত ৬০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। বিষয়টি অত্যন্ত সংকটজনক হলেও এটি সত্য যে তারা হামাসের নতুন করে ৬০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের একটি নেটওয়ার্ক ধ্বংস করেছে বলে তারা দাবি করছে। ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করল ইসরায়েল। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেছে ইসরায়েলের ধারাবাহিকতায় তেল আবিবে আইডিএফের সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতি সুকৌশলে গোপন রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল। তবে শেষ পর্যন্ত সেগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে তারা। ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদের। ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হামলায় সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা মনে করেছিল ইরানে হামলা করলে হয়তো ইরান কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত সেগুলো তারা পুরো পৃথিবীর সামনে চাপা রাখলে অবশেষে সেগুলো আস্তে আস্তে বের হতে শুরু করেছে। ইহুদিবাদী ইসরায়েলিদের কপালে যে কি পরিমাণ দুর্ভোগ নিয়ে এসেছে ইরানের সেনাবাহিনী, সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। তারা কোনোভাবেই ইরানের সেনা সদস্যদের হাত থেকে বাঁচতে পারছে না। একের পর এক হামলায় ধ্বংস হয়ে গেছে তাদের সমস্ত স্থাপনা, গুড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই তারা তাদের কার্যক্রম চালাতে পারছে না, সবকিছু ব্যাহত হয়ে গেছে। অবস্থায় ইরান জানিয়েছে তারা তাদের প্রতিরক্ষার মাত্র ৫%-এরও কম ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে। আর এই যুদ্ধ এমন একটি সময় হয়েছে যখন ইরানের কোনো প্রক্সি বাহিনী সক্রিয় ছিল না। ইরানের প্রক্সি বলতে হিজবুল্লাহ বা হামাস এখন আগের মতো সক্রিয় নেই। অবস্থায় ইরানকে হামলা চালাতে গিয়ে তারপরেও নাকানি চুপানি খেয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তবে যদি এমনি কোনো প্রক্সি অ্যাক্টিভ টাইমে হামলা করত তাহলে নেতানিয়াহুকে চরম শিক্ষা দিত ইরানের সেনারা।
নেতানিয়াহুকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলিরা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবাজ নেতানিয়াহুকে আর বিশ্বাস করছে না ওই দেশের সাধারণ জনতা। তারা নেতানিয়াহুকে সরাসরি জানিয়ে দিয়েছে, তুমি যুদ্ধ করতে খুবই মজা পাও। নেতানিয়াহুর যুদ্ধবাজির কারণে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন চরম শোচনীয় পর্যায়ে নেমে এসেছে। ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের কোনোভাবেই আর হামলায় পুরোপুরি ব্যবহার করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, কারণ তিনি নির্দেশ দিল সাধারণ সেনা সদস্যরা সেগুলো পালন করছে না। এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে এক ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নেতানিয়াহু কোনো উপায়ন্ত না পেয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানিয়েছে। তবে ইসরায়েলের সাধারণ নাগরিকরা জানিয়েছে তারা এখন আর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না। তারা মনে করে ইহুদিবাদী ইসরায়েলের এই বেঞ্জামিন নেতানিয়াহু কট্টরপন্থী ইহুদিবাদী। সারা জীবন তিনি বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বরং ইসরায়েলকে বিভিন্ন সংকটের মুখে ফেলেছেন। এ অবস্থায় কোনোভাবেই তাকে আর বিশ্বাস করতে পারছে না সাধারণ ইসরায়েলিরা।